মানুষ স্বপ্ন দেখেন, স্বপ্ন কি বাস্তবে রূপ দিতে পারেন কজন? বাধা আসবে, চড়াই উতরাই থাকবে, তবু যারা লক্ষ্যে স্থির থাকতে পারে তারাই হতে পারে স্বপ্নজয়ী। স্বপ্নজয়ী অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি, শারমিন সেলিম তুলি। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে আছেন একজন স্বপ্নজয়ী নারী, রিমা জুলফিকার। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার চোখে স্বপ্নজয়ী বলতে কি বুঝেন আপনি? আসলে প্রতিটা মানুষেরই কিন্তু স্বপ্ন দেখার উচিত। স্বপ্ন না দেখলে কিন্তু কিছুই করতে পারে না। তার জন্য স্বপ্ন যে দেখে সেই কিন্তু জয় করতে পারে, চেষ্টা করে, সামনে এগিয়ে যায়, তারপরেই না সে স্বপ্নটাকে জয় করতে পারে। এবং ওই স্বপ্ন জয় করার মাধ্যমেই ওই নারী হয়ে ওঠে স্বপ্নজয়ী। আপনার বর্তমান স্বপ্ন নিয়ে আমরা একটু শুনতে চাই। বর্তমান স্বপ্ন কি? জীবনে অনেক কাজ করেছি, অনেক পথ এগিয়েছি। 1990 সন থেকে যখন আমি কাজ আরম্ভ করেছি, তখন যে আনন্দ, যখন যে উৎফুল্ল, মনের ভিতর একটা প্রফুল্লতা ছিল, ভালো লাগতো, ভালো লাগায় আমার কাজ আরম্ভ। তো এখন কিন্তু বর্তমানে এখন সম্পূর্ণ কিন্তু আলাদা। এখনকার দিনে নারীরা কিন্তু অনেক এগিয়ে আছে। ওরা কি করে? ওরা অনেক পড়াশোনা করে, তারপরে আস্তে ধীরে তারা নিজেদের ডিসিশন নিজেরা নেয় যে তারা বিয়ে করবে কি করবে না। আর আমাদের সময় ছিল কি, আমি যখন ইন্টারমিডিয়েট করেছি তখনই কিন্তু আমি 19 বছর বয়স, তখন আমার বিয়ে হয়ে গিয়েছে। তো এখন আমি মানুষটা, আমি এখন অনেক কিছুর ভিতর দিয়ে আমার জীবন পার হয়েছে। আমার যে জার্নিটা, সে জার্নিটা কিন্তু অনেক কষ্ট করে পার করেছি। এর মধ্যে আমি পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন করেছি, MBA করেছি, তারপরে আমার 3টা বাচ্চা, 2টা ছেলে 1টা মেয়ে। ওরা মানুষ হয়েছে পড়াশোনা করে, এখন সবাই যার যার চাকরিতে আছে, কাজে আছে। এখন মনে হয় যে কাজও করি, আবার বাচ্চাদেরকেও সময় দেই। ওরা ওদের মতো করে থাকে, ওদেরকে একটুখানি ভালো মন্দ সব কিছু ওদেরকে একটু রান্না করে খাওয়াই। তারপরে নিজেকে এখন একটু সময় দিতে চেষ্টা করি, নিজের পরিবারকে, নিজের হাজবেন্ডকে যে একটু সময় দিতে চেষ্টা করি। এইভাবেই সময় পার হয়ে যায়। আর অনেক জায়গায় যেতে হয়, অনেক প্রোগ্রামে যেতে হয়, আবার নিজের টুকটাক কিছু কাজও করি। যেমন বিভিন্ন প্রজেক্টের কাজ করি, বিভিন্ন জায়গায় আমাকে অনেক গেস্ট হিসাবে আমার যেতে হয়। এই যে তারপর সময় কিন্তু অনেক ব্যস্ত থাকতে হয়। আগের এনভায়রনমেন্ট এখনকার এনভায়রনমেন্ট সম্পূর্ণই আলাদা, তবে ব্যস্ত আছে, ভালো লাগে। সবাইকে যখন দেখি যে আমার স্টুডেন্ট যারা যারা কাজ শিখেছে, যাদের চোখে স্বপ্ন ছিল অনেক, তারা এখন স্বপ্নজয়ী হয়ে গিয়েছে। তারা এখন আরও ভালো করছে বলতে যে অনেক ভালো করছে, এবং আমাদের দেশটা এইভাবে এগিয়ে যাচ্ছে যে নারীরা এখন শিক্ষায়, অর্থনীতিতে, সামাজিক, সংসার সব কিছুতেই কিন্তু তারা সমর্থন পাচ্ছে। আমাদের সময় কিন্তু অতটা ছিল না। পর্যন্ত আসতে অনেক বাধার সম্মুখীন আপনি হয়েছেন, অনেক প্রতিকূল পরিবেশ পাড়ি দিয়ে আপনি এই জায়গাটায় এসেছেন। তো এই জায়গাটা আমরা একটু শুনতে চাচ্ছি। 1990 সন থেকে আমি যখন কাজ আরম্ভ করেছি, তখন কিন্তু মোবাইল ছিল না, শুধু ল্যান্ডফোন ছিল। তারপরে একটা জিনিস, ইন্টারনেট ছিল না। আমি একটা জিনিস সবসময় দেখেছি যে নারীরা কিছু করতে চায়, কেউ কিন্তু আসলে সবাই কিন্তু তার পরিবারকে ধরে রাখতে চায়, আবার কিছু করতেও চায়। এই জিনিসটা কিন্তু যেহেতু আমি যেই জায়গাটায় ছিলাম, আমি খুলনাতে, চিটাগংয়ে আমার হাজবেন্ডের চাকরির সুবাদে, এবং ঢাকাতে স্থায়ী যখন হলাম, তখন স্কুল বেস ছিলাম। স্কুল আমার চারিপাশে অনেক স্কুল, YWCA স্কুল। বাচ্চাদেরকে মারা কি করতেন, স্কুলে দিয়ে বসে থাকতেন। তখন আমি তাদেরকে লিফলেট দিতাম, বলতাম যে আমাদের এই কাজগুলো আছে, আপনারা দেখেন। প্রথমে অনেকে বুঝতো না, কিন্তু তারপরে যখন আমার কাছে আসলেন, যখন নাকি আমার কাজগুলো দেখলেন, কাজগুলো শিখলেন, বাসায় যে করলেন, অবাক হয়ে যেতেন। তারপর থেকে আরম্ভ হয়ে গেল আসা
আচ্ছা। মানে আমি এমন একটা অবস্থা হয়ে গেল, প্রতিদিন আমার মনে হয় মিনিমাম আমি 200 জন মানুষের সাথে কথা বলতে হতো। আচ্ছা, আপনার গৃহশোখানে কিন্তু আমি নিজেও মানে ট্রেনিং করেছিলাম। থ্যাংক ইউ সো তখন আমি মাচ। বেশ ছোট ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এত ভালো লাগতো যে মহিলাদের চোখে একটা মানে আশা যে কিছু করবে, তার পরিবারের জন্য, তার নিজের জন্য কিছু করবে। এই জিনিসটা কিন্তু আমি সবসময় খেয়াল করেছি এবং তাদেরকে দিক নির্দেশনা দিতে হতো যে আচ্ছা, কেউ যদি আসতো আমার কাছে এসে বলতো যে আমি কিছু করতে চাই, তখন আমি জিজ্ঞেস করতাম যে আসলে আপনি কোন দিকে আগ্রহী। অনেকে আছে সেলাইতে আগ্রহী, অনেকে আছে বিউটিফিকেশনে, অনেকে আছে ফ্যাশন ডিজাইনে, অনেকে আছে কুকিংয়ে। তখন সে যদি বলতো আমি কুকিংয়ের উপরে কাজ করতে চাই, সেখানে বেকিং আছে, ফুড প্রসেসিং আছে, ওগুলোর উপরে কাজ করতে চাই, তখন তাকে আমি ওইভাবে ট্রেনিংগুলো দেওয়াতাম। এই ট্রেনিংগুলো যখন সে পেত, তখন যেহেতু আমাদের ট্রেনিংগুলো কারিকুলামগুলো খুব ভালো, হুবহু যদি করে তাহলে দেখা যায় অনেক ভালো কিছু হয়ে যায়। তখন তারা নিজেরাও আবার প্রতিষ্ঠান দিত, তারপরে নিজেরা অনেক বড় বড় জায়গায় জব করতো, বড় বড় রেস্টুরেন্টগুলো শেফ হিসাবে কাজ করতো। আমার কাছে বিশাল বিশাল অসম্ভব ভালো লাগতো এবং আমি সব সময় তাদেরকে ফলো আপ করতাম এবং 1 বছর তো আমি একদম ফলো আপ করতামই, কারণ যেন তারা যেন ঝরে না পড়ে। কিন্তু কিছু কিছু পরিবার তো অবশ্য ঝরে পড়তো, কিন্তু তাদের হয়তো মনোবল অত ছিল না। সবচেয়ে বড় কথা হলো, একটা নারীকে যদি মানে টিকে থাকতে হয়, তাকে অনেক সাহসী হতে হবে, তাকে রিস্ক নিতে হবে, তার মনোবল অনেক অটুট থাকতে হবে, তাহলেই না সে এগিয়ে যাবে। যাদের ভিতরে এটা ছিল তারা এগিয়ে গিয়েছে। আমার কাছে এত ভালো লাগে যে আমার হাতে গড়া অনেক নারী আছে যারা বিউটিফিকেশনে অনেক ভালো করছে, অনেক বড় বড় পজিশনে তারা আছে, এখন অনেক বড় পজিশনে আছে। তারা অবাক হয়ে যায় যে তারা একটা বউ সাজাতে তারা 20,000 টাকা করে আগে অ্যাডভান্স নিচ্ছে, করছে। আমি বলি কি কিভাবে এটা সম্ভব? বলে কি ম্যাডাম, আপনি যেভাবে শিখিয়েছেন সেভাবে আমরা করি এবং আমরা আরো নিজেরা এখন আরো মানে নিজেকে আরো দক্ষ করি। আমরা ওইভাবেই মানে এগিয়ে যাচ্ছি, আমরা পারছি। এই জিনিসটা যখন বলে না, তখন আমার খুব ভালো লাগে। তারপরে ফ্যাশন ডিজাইনে অনেক বড় বড় হাউস দিয়েছে, ফ্যাশন ডিজাইনের উপরে সে ভালো করছে। তারপরে সে আরো যেমন ধরনের হস্তশিল্পের এই ব্যাপারটাকে আমার এত ভালো লাগে যে আমি একটা প্যাকেজ করতাম। প্যাকেজের মধ্যে যেমন ধরেন একটা শাড়িটা সে 1,000 টাকা দিয়ে কিনলো, সেই শাড়িটাকে টাইডাই করবে, টাইডাই করাটা শিখাতাম, তারপরে হ্যান্ড স্টিচ করাটা শিখাতাম, কাটচুপি, তারপরে এটা অর্নামেন্টেশন করানো। সেই শাড়িটাকে সে 5,000 টাকায় বিক্রি করতো। আচ্ছা, তারপরে আমরা যখন এই সুন্দর প্রোডাক্টগুলো হাতে পেতাম, তখন আমরা আবার নিজেরা বিদেশে নিয়ে যেতাম। আমি যেমন 18টা দেশ ঘুরেছি, 18টা দেশ ঘুরেছি। আমাদের দেশের প্রোডাক্টগুলো, আমার মেয়েদের বানানো প্রোডাক্টগুলো যখন আমি তুলে ধরেছি, তখন দেখেছি যে এই যে শাড়ি এবং এই যে প্রোডাক্ট, এগুলোর অনেক চাহিদা, অনেক সম্মান এবং অনেক এক্সপেন্সিভ। যারা বাঙালিরা ওই দেশে থাকে তারাও কিনে, অনেক বিদেশিরাও কিনে। ফলে আমি আমার যে সরকারিভাবে গিয়েছি, আমরা যে প্রোডাক্টগুলো নিয়েছি সবগুলো সেল হয়ে গিয়েছে। তারপর সুইজারল্যান্ডে যে গিয়েছি, সেখানেও আমার সবগুলো প্রোডাক্ট সেল হয়ে গিয়েছে। আমেরিকাতে আমি শুধু 3টা শাড়ি ফেরত নিয়ে এসেছি, কিন্তু সবগুলো শাড়ি সেল হয়ে গিয়েছে। আমার একটা মিনি গার্মেন্টস ছিল। আচ্ছা, মিনি গার্মেন্টসটাতে 50টা মেশিন ছিল আর 45 জন আমার কর্মী ছিল। তারা আমি ডিজাইন দিয়ে দিতাম, তার শাড়িগুলো বানাতো। সেই শাড়িগুলো অবশ্য আমাদের দেশের থেকে বিদেশে বিক্রি হতো বেশি, কারণ একটু যেহেতু আমি একটু মানে একটু কারুকার্য আরো বেশি একটুখানি অর্নামেন্টেশন করাতাম, সেহেতু ওই বিদেশে নিয়ে যেতাম, ওখানে বিক্রি হতো। আমাদের দেশে অনেক আপুরা আছেন যারা আমার শাড়ির ভক্ত ছিল, বিক্রি হতো। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এবং আমার এই মেয়েরা যে এই স্বপ্নটাকে দেখেছে, ঘরের থেকে বের হয়েছে, আমার কাছে এসেছে, শিখেছে এবং তার জন্য সে স্বপ্ন জয়ী হয়েছে। এটা একটা বিশাল একটা ব্যাপার, বিশাল। হ্যাঁ, আমি গার্মেন্টস মেশিন অপারেটিং এর ট্রেনিংটা দেওয়াতাম। ওখানে
মিনিমাম একটা টোকেন মানি 1200 টাকা দিত। তারপরে তাদেরকে ট্রেনিংটা দেওয়াতাম, 3 মাসের 6 মাসের ট্রেনিং দেওয়াতাম। তাদেরকে আমরা গার্মেন্টস ঘুরে ঘুরে বড় বড় গার্মেন্টস গুলোতে তাদেরকে আমরা চাকরি দিয়ে দিতাম। তখন তারা কি করতেন, তাদের সাস্টেনেবিলিটি এত বেড়ে গেল, তারা নিজেরাও নিজেদের সংসার সবকিছু ধরে রাখতে পারলো, তারা তাদের পরিবারকে ধরে রাখতে পারলো, তারা ডিসিশন মেকিং এ কাজ করে নিজের পরিবারকে ডিসিশন নিতে পারলো। এই যে এই জিনিসটা, এটি আমার জীবনের আসলে সার্থকতা। এখন অনেক অর্গানাইজেশন হয়েছে, আমি তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি চাই আরো অর্গানাইজেশন হোক, আরো মেয়েরা দক্ষ হোক, তারা স্বপ্নজয়ী হোক। কারণ মেয়েরা যদি এগিয়ে না আসে, দেশের তো আসলে উন্নতি হবে না, কখনোই না। একটা শিক্ষিত মা কিন্তু একটা শিক্ষিত সন্তানকে গড়ে তুলতে পারে। তার জন্য মাকে শিক্ষিত হতে হবে এবং অর্থনীতিতে সচ্ছল হতে হবে। কিন্তু পারিবারিক সচ্ছল হতে গেলেই তো মেয়েদের বাইরে কাজ করতে হবে, হাজবেন্ড ওয়াইফ দুইজনকে একসাথে বাইরে কাজ করতে হবে। এক্স্যাক্টলি আপা, তাহলেই সেই ফ্যামিলিটা সচ্ছল হবে। জি আপা, আরেকটা জিনিস আমি দেখেছি যে পরিবারকে কিন্তু পরিবারের সমর্থন যদি না থাকে, পরিবার এবং সমাজ, রাইট, এই সমাজে যদি এদের মানে এটা যদি না থাকে, সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু একটা সময় একটা মহিলা কখনোই আগাতে পারে না, পড়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু তাকে আবার সাহস সঞ্চয় করতে হবে, যে সাহস সঞ্চয় করে সে আবার নিজেকে নিজের ভিতর থেকে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, হ্যাঁ আমাকে আরো এগিয়ে যেতে হবে, আমি পারবো, আমি কেন পারবো না, আমি পেরেছি, আমি পারবো। অল্প বয়সেই কিন্তু আগের দিনে মেয়েদের বিয়ে হয়ে যেত, তার পরিবার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে, স্বামী, রান্না বান্না, তারপর সবকিছু সামলিয়ে কিন্তু সে তার অর্গানাইজেশনটাকে ধরে রাখতে এবং ধরে রেখেছে এবং রাখেও। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এটা হলো যে এখনকার যে জেনারেশন, ইয়াং জেনারেশন, ওরা কিন্তু ম্যাক্সিমাম এখন উদ্যোক্তা হইতে চায়। কারণ আমি মনে করি যে উদ্যোক্তা নিজেও কর্মসংস্থান তৈরি করে, আদার্স আরও অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করে। এই যে নতুন জেনারেশন, নতুন নারীরা যে উদ্যোক্তা হতে চায়, আপনার আপনার যে অভিজ্ঞতা ছিল আপনার জীবনে এই পর্যন্ত আসতে, আপনি সেই মানে নতুন উদ্যোক্তাদের আপনি কি পরামর্শ দিবেন? অনেক সুন্দর প্রশ্ন। আমি নতুন উদ্যোক্তাদের মানে এইটাই বলবো যে এই যে সামনে যে চাকরির সমস্যা, কেন চাকরি করবে, তারা তো নিজে একজন দক্ষ উদ্যোক্তা হবে। উদ্যোক্তা হওয়ার জন্য সে স্কিল, যেটা পড়াশোনার পাশাপাশি তো তার আদার্স স্কিল থাকতে হবে, ওই স্কিলটা সে অর্জন করে সে নিজে অর্গানাইজেশন দিবে, নিজে একটা প্রতিষ্ঠান দিবে, নিজে আরো 10 জনকে চাকরি দিবে। চাকরি কেন খুঁজবে, চাকরি আরো দিবে তারা। এবং এখনকার দিনে ছেলেমেয়েরা কিন্তু সহজে ফুল টাইম জব করতে চায় না, তারা চায় যে তারা নিজের একটা অর্গানাইজেশন হোক, তারা নিজেরা স্বাধীনভাবে কাজ করুক। আমার মেয়েও তাই, সে ও ইউনিভার্সিটি থেকে কাজ পেয়েছে, ইউনিভার্সিটি থেকে কাজ পেয়ে সে নিজে কাজ করছে। বললো, আম্মু কেন আমি ফুল টাইম জব করবো, আমি তো এমনিতে ভালো আছি, ভালো কাজ পাচ্ছি, কাজ করছি, আরো 2-3 জন 4-5 জনকে কাজে লাগাচ্ছি, এটাই ভালো লাগে। তো তার জন্য আমি বলবো, এখনকার দিনের নারীদেরকে বলবো যে তারা যেন নিজেরা উদ্যোক্তা হয় এবং আরো 10 জনকে যেন উদ্যোক্তা তৈরি করে এবং 10 জনকে যেন চাকরি দিতে পারে। আপার কাছে শুনছিলাম অনেক অনুপ্রেরণামূলক কথা। সময় হলো বিরতি নেওয়ার, কোথাও যাবেন না, আমাদেরই সাথে থাকবেন। বিরতির পর স্বপ্নজয়ী অনুষ্ঠানে সবাইকে স্বাগত। কথা হচ্ছিল জুলফিকার আপুর সাথে। আপু, আমরা প্রথমে একটু শুনতে চাচ্ছি যে আপনার ছোটবেলার কথা। আমি ছোটবেলা গার্লস গাইডে, তারপরে বিভিন্ন কচিকাচার মেলা, ওখানে আমি গান করতাম, নাচ করতাম, তারপর কবিতা আবৃত্তি করতাম, তারপরে একক অভিনয় করতাম, বিভিন্ন কাজে সম্পৃক্ততা ছিল আমার। অনেক সুন্দর নাচ করতাম, যেহেতু আর এত পুরস্কার ছিল আমার,
তখনকার দিনে তো ওইভাবে ছিল না। প্রতিভা আসলে ছোট থেকেই হয়। আর বড় ট্রাঙ্ক ছিল আমাদের, একটা ট্রাঙ্ক ভরে গিয়েছিল আমার পুরস্কার হুম, দিয়ে, হুম, কলম, টাকা, তারপরে যখন আগের দিনে যেটা দিত আর কি পুরস্কার, তারপরে অনেক পুরস্কার, বই, এই এই ধরনের পুরস্কারগুলো পেতাম। তো ছোটবেলার থেকে আমার এই এই কাজের প্রতি আমার একটা মন, একটা মানে শখ, সব জায়গায় যেতাম। আমি মুন্সিগঞ্জ থেকে ঢাকা আসতাম বিটিভিতে, বাবা কোলে করে নিয়ে আসতেন। আপনার এই পর্যন্ত আসার পিছনে আপনার ফ্যামিলির কার অবদান সবচেয়ে বেশি ছিল? ছোটবেলা তো বাবা, আর যখন বিয়ে হয়েছে আমার তো খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে, 19 বছর বয়সে বিয়ে হয়ে গেছে আমার হাজবেন্ড। আমি যখন পড়াশোনা মানে তখন ইন্টারমিডিয়েট মাত্র করেছি। কারণ হাজবেন্ড পাশে না হ্যাঁ, থাকলে কোনো তো নারী আগাতে আমার পারে না। হাজবেন্ডই আমাকে, আমার যেহেতু ক্রিয়েটিভ কাজগুলো ও জানে যে আমি এই কাজগুলো খুব ভালো পারি, ওই আমাকে সবসময় অনুপ্রেরণা দিত যে তুমি এই কাজগুলো করো, তুমি যে চাকরি করবে না। আমি এটা আসলে একটা নারীর জন্য বিশাল। তো এখনো আমি সেদিন বলেছি যে তুমি আমাকে চাকরি করতে দাওনি, তুমি তো চাকরি করবে না, আমি তো তোমাকে চাকরি করতে দিব না, তুমি পড়াশোনা তুমি এই এই তোমার ক্রিয়েটিভ কাজগুলো করো। কিন্তু পড়াশোনাও করে গিয়েছি আমি সবার সহযোগিতায়, আমার হাজবেন্ড, আমার শ্বশুর বাড়ির সবাই, আমার বাবার বাড়ির সবাই, আর তারপর বড় হয়েছি পরে আমার ছেলে মেয়ে, ওরা আমাকে সবাই কখনো আমাকে অসহযোগিতা করেনি, সবসময় সহযোগিতা করেছে। সহযোগিতা না হলে তো আসলে এইভাবে হয় না। পরিবার, সমাজ সবাই আমাকে সহযোগিতা করেছে, অর্থনৈতিক সহযোগিতাও ছিল। আচ্ছা, একজন স্বপ্নজয়ী হতে হলে আপনি কি ভাগ্যটাকে প্রাধান্য দিবেন না আপনার কর্মটাকে প্রাধান্য দিবেন? কর্ম তো অবশ্যই প্রাধান্য দিব আপা। কর্ম যদি না না হয়, আমার ভাগ্যটাকে গড়ায় নিতে হয়। ভাগ্যটা অবশ্যই আমার আছে, আমার ভাগ্যটাকে গড়ায় নিতে হবে। তারপরে না আমি কর্মটাকে আমি তৈরি করে নিব। কর্ম তো তৈরি করে নিতে হয়, নিজের কর্ম। যে আমি অনেক সুন্দর করে আর্ট করতাম, আমার হাজবেন্ড আমাকে বলতো যে তুমি যদি হাত ঘোরাও তাহলে আলপনা হয়ে যায়। এই যে ও যে আমাকে কথাটা বলেছে, এটা তো আমার মনের ভিতরে গেথে আছে। রাইট। তো এই জন্য যে কিন্তু আমার যে কাজগুলো জানা, আমার যে ক্রিয়েটিভিটি গুলো, সবাই বলতো আর কি যে তোমার ভিতরে অনেক ক্রিয়েটিভিটি আছে। এইটাকে আমি বাস্তবায়ন করেছি তো আমি আমার কর্ম দিয়েই, তাই না? আমি শুধু স্বপ্ন দেখলেই তার আমার চলবে না, স্বপ্নের সাথে সাথে কর্মেরও বাস্তবায়ন করার জন্য অনেক পরিশ্রম করতে হবে। আপা বিশ্বাস করবেন, 18 বছর আমি 2 ঘন্টা করে ঘুমাতাম। হলুদের অনুষ্ঠানের শাড়ির অর্ডার নিতাম, একরকম শাড়ি, তারপরে বিভিন্ন প্রোগ্রামের একরকম সব ব্লকের, তখন তো এগুলো অত ছিল না, অ্যাভেলেবল ছিল না। এখন তো প্রফেশনাল ভাবে কত দোকান হয়েছে, আগে তো এগুলো ছিল না। হ্যাঁ, এই যে নিতাম, এগুলো কিন্তু আমার নিজের থেকেই, আমাকে কখনো কেউ বাধা দেয়নি। বিশাল বড় অর্গানাইজেশন ছিল, 4500 স্কোয়ার ফিট ফ্লোর ছিল, ইচ্ছা মতো কাজ করেছি, ইচ্ছা মতো লোক ছিল আমার, 50 জন কর্মকর্তা ছিল। হ্যাঁ, যেহেতু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করেছি, অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয়েছে, তার জন্য আমাকে এই কাজগুলো করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। আমাকে কখনো আল্লাহর রহমতে কেউ মানে আমাকে অসহযোগিতা করেনি, সহযোগিতাই পেয়েছি ইনশাআল্লাহ। আর আমার ছেলেরা যে কাজ করতেছে, আমার ছেলের বউরা কাজ করতেছে, ওরাও কিন্তু, আমার ছেলেরা কিন্তু অনেক সহযোগিতা করে ওদেরকে। ছেলের বউ তো আসলে শাশুড়ির কাছ থেকেই শিখে। হ্যাঁ, ওরাও কিন্তু অনেক সহযোগিতা পাচ্ছে আমার ছেলেদের কাছ থেকে। আমার ছেলেরা ওর আব্বুর মতোই এরকম সহযোগিতা। আপনাকে এবার একটা অন্যরকম একটা প্রশ্ন করতে চাই। ধরেন আপনি আপনার জীবনের 10 বছর আগে আপনি ব্যাক করতে পারলেন, তখন আপনার কোন জিনিসটা আপনি শুধরাবেন? আপনার কোন ভুলটাকে আপনি শুধরাবেন? ভুল তো আমার মনে হয় যে আমি যদি আবার ফিরে পুনর্জন্ম নিতে পারতাম, আমার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে আমি শুধরাতাম। সে ভুলগুলো হলো, প্রথম আমি একদম পড়াশোনা কমপ্লিট করে বিয়ে করতাম। আমি যদি ভুলগুলি শুধরাতাম, কিংবা 10 বছর আগের কথাই বলি, আমার যোগ্যতাটাকে আরও আমি মানে আমার যে অর্গানাইজেশনে যে ভুলগুলো ছিল, আমার কর্মকর্তাদেরকে নিয়ে যে আমার কিছু ভুল ছিল, সেগুলো আমি শুধরিয়ে নিতাম।
আমার দক্ষতাকে আরো বাড়াতাম। হ্যাঁ, আমি তো সময় পেতাম না নিজের দক্ষতাকে যে আরো বাড়াবো। ওই যে সারাদিন লোকজনকে খাটানো, কাজ করানো, এদেরকে দিয়ে দিয়েই আমার সময় পার হয়ে যেত। কিন্তু তখন আরো 10 বছর পরে যদি আমি মানে আগাতে পারতাম, তাহলে কিন্তু আমি পিছাতে পারতাম। যদি আমি আরো 10 বছর পিছাতে পারতাম, তাহলে কিন্তু আমার যে অর্গানাইজেশনের সিস্টেমগুলো আরো অনেক বেশি ডেভেলপ করতাম, আরো অনেক বেশি সিস্টেমেটিক করতাম। আমার যে ট্রেনিংগুলো ছিল ম্যানেজমেন্টের, আরো অনেক আইএলও ট্রেনিং ছিল, আমার অনেক জায়গায় ট্রেনিং ছিল, এগুলোকে আরো বেশি অ্যাপ্লাই করতাম। তারপর আমার করোনার সময় যে আমার 100টা মেশিন এবং এই জিনিসগুলো যে আমার সব নষ্ট হয়ে গিয়েছে, মানুষে চুরি করে নিয়ে গিয়েছে, 3 ট্রাক মাল নিয়ে গিয়েছে, ওগুলাকে ধরে রাখার জন্য হয়তো আরো চেষ্টা করতাম। তারপরে আমার আরো কিছু কিছু ক্রিয়েটিভ কাজ আছে যেগুলো এখনো বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন বিক্রি শাড়ি, থ্রি পিস, চাদর, হাউস হোল্ডের জিনিস, এগুলোকে আরো আরো সুন্দর সিস্টেমেটিক ওয়েতে আমি প্রেজেন্ট করতাম এবং নিজের শরীরটাকে, নিজের স্বাস্থ্যটাকে আরো যত্ন করতাম। নিজের প্রতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি নিজের প্রতি কোনো যত্নশীল ছিলাম না। পাগলের মতো সংসারের প্রতি ভালোবাসা, স্বামী সন্তান সংসার আর গৃহসুখন, পাগলের মতো করে ভালোবাসতাম, নিজেকে ভুলে গিয়েছিলাম। এখন এসে দেখি আল্লাহ, এ কি অবস্থা, আমার নিজের স্বাস্থ্য তো অনেক খারাপ হয়ে গিয়েছে। আচ্ছা, ব্যর্থতাকে কি আপনি পরাজয় মনে করেন নাকি নতুন শিক্ষা মনে করেন? ব্যর্থতাকে তো আমি পরাজয় মনে করব না, আমি এটাকে নতুন শিক্ষা মনে করব। এইটা দিয়ে আমি নিজেকে আরো এটাকে মানে রেখে নিজেকে আরো তৈরি করে নিব, যে আমি যে নিজে ব্যর্থ হয়েছি, পরবর্তীতে যেন আমি ব্যর্থ না হই। আমার যারা যারা আছে, যারা আমার বন্ধু আছে, যারা আমার যারা কাজ করছে, তাদেরকে আমি করব, যারা নতুন জেনারেশন, হ্যাঁ জেনারেশন আছে, হ্যাঁ এডুকেটেড যারা, তাদেরকে আমি তৈরি করার জন্য একটা সুন্দর একটা পরিবেশ করে নিব, এরকম একটা ভাবনা আমার ভিতরের মধ্যে সবসময় চলে, যে নতুনরা যেন আমার মতো সাফার না করে। আমি যে সাফার গুলো করেছি, এই সাফার গুলো যেন না করে। আমার শরীর, আমার স্বাস্থ্য নিজের খেয়াল করা উচিত ছিল, হ্যাঁ আমার নিজের প্রতি নিজের যত্ন নেওয়া উচিত ছিল, সেইটা তো আমি করিনি কখনো। নিজে শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজকে এত ভালোবাসতাম। আসলে ভীষণ ভালো লাগছে আপনার সাথে কথা বলে। আমরা অবশ্যই একসাথে কাজ করব নেক্সট জেনারেশনের জন্যে, যে তারাও যেন মানে আমাদের মতো এগিয়ে আসে, আবার নতুন নারীদেরকে তৈরি করার জন্যে। তবে নেক্সট জেনারেশনদের চিন্তা ভাবনা অনেক উন্নত, আরো অনেক, ওরা এত বুঝে আর এত অনেক অ্যাডভান্স ওরা, হ্যাঁ এত ভালো বুঝে। আমার মেয়েই বলি, এত বুঝে, এত সুন্দর করে আমার প্রবলেমগুলো সলভ করে দেয়। আসলেই আমি অবাক হয়ে যাই। আমি বলি, মা তুমি কিভাবে পারলা? মা বলে, তুমি বসে বসে টিপতে টিপতে তুমিও পারবা, তুমি কাজ করতে করতে তুমি পারবা। আমি আমার এত সময় কোথায়? যখন আমি একটু সময় পাবো তোমার জন্য একটুখানি পিজা বানাই, তোমার জন্য এটা করি, ঘরটা একটুখানি সাজাই, একটু গুছাই। আবার আমার যারা যারা আমার বন্ধু, যাদের সাথে কাজ করি, আসলে ওরা তো ডিজিটাল যুগের মানুষ। হ্যাঁ, আমরা তো আসলে অ্যানালগ ছিলাম, অ্যানালগ থেকে ডিজিটাল, দুইটার মাঝামাঝি আমরা। আমাদের কিন্তু আরো অনেক বেশি কষ্ট হয়েছে। ওরা কিন্তু জন্ম হয়েই ওরা, তবে ওদের জন্য দোয়া করি, ওরা যেন অনেক ধৈর্যশীল হয়, ওরা যেন আরো দক্ষ, বেশি তো ওরা তো বেশি পারে, তো আমাদের মতো অত নাই, ধৈর্য নাই, অল্প সময় ওদের সব কাজ হয়ে যায়, যার জন্য ওরা অনেক সুন্দর করে কাজও করে, আবার এদিক দিয়ে নিজেদের মানে এনজয় করতে পারে। আমরা তো সেই সময়গুলো পাইনি। আমরা আমাদের অল্প বয়সে আমাদের বিয়ে, আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে কিভাবে আপনি ভারসাম্য বজায় রাখেন? আমি কাজের জায়গায় কাজ, আমার ব্যক্তিগত জীবনের জায়গায় ব্যক্তিগত জীবন, আমার সংসার, আমার পরিবার। আমি সবসময় প্রাধান্য দেই আমার পরিবারকে, কারণ
আমার বাচ্চারা যেন কখনো নেগলেক্টেড না হয় এবং কারো বাচ্চারাই যেন কখনোই কোনোদিন নেগলেক্টেড না হয়। কারণ আলটিমেটলি আমাদেরকে, আমার পরিবারই আমার সব। আমার যত কিছুই হোক না কেন, বাড়ির কাছে বাড়িতে এসে সব শেষে আমার পরিবার। আর আমার কাজ আমার কাজকে আমি অনেক ভালোবাসি, আমার পরিবারকেও আমি অনেক ভালোবাসি। আমি চাই যে আমার কাজের জায়গায় কাজ থাকুক, আমার পরিবারের জায়গায় পরিবার থাকুক। পরিবারকে দোয়া করি যেন ওরা অনেক ভালো থাকে, আমার কাজকে দোয়া করি কাজকে নিয়ে যেন সারা জীবন বেঁচে থাকতে পারি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন কাজ করতে পারি, কাজ করতে করতে হাসতে হাসতে সুন্দর করে পৃথিবী থেকে চলে যেতে পারি। আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য আমাদের অপরাজিতার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আপনার সাথে গল্প করেও আমার অনেক ভালো লাগলো এবং পুরস্কার পেলে কিংবা গিফট পেলে সবারই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম আমরা এক স্বপ্নজয়ীর কথা। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্বপ্নজয়ীর সাথে। ধন্যবাদ।